ফাবিহা বেরিয়ে গেল চামচের জন্য। শাবাব বাম হাতে চামচ নিয়ে মুখে খাবার তুলল। একটু বেগ পেতে হচ্ছে তাকে, তবু নিজের দুর্বলতা প্রকাশ করছে না। ফাবিহা এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর হাতের দিকে। শাবাবের খাওয়া শেষ হলে বলল, থ্যাঙ্কস। এখন তো রাত, তুমি বরং কাল চলে যেও। কেউ কিছু বলবে না, আমি আছি বাসায়। ফাবিহা বলল। তুমি রেস্ট নাও। শাবাব বলল, তুমি বরং ঘরে ঘুমাও, আমি অন্য ঘরে যাচ্ছি। এইসবের কি খুব সত্যি দরকার আছে শাবাব? আমরা এর আগেও এক ঘরে এক বিছানায় ছিলাম। তখনকার পরিস্থিতি ছিল ভিন্ন, এখন তুমি আর আমি সম্পর্কে নেই। শাবাবের অভিব্যক্তি স্পষ্ট হচ্ছে না, তার সব কথাই স্বাভাবিক। ফাবিহা বুঝতে পারছে না তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে সে ফাবিহাকে দায়ী করছে কেন। ফাবিহা বলল, তুমি কি সবকিছুর জন্য আমাকে দায়ী করছো? তুমি দায়ী হবে কেন? আমার কারণে এসব হয়েছে। রাত হয়েছে, শুয়ে পড়ো। বলে শাবাব উঠে যেতে নিতেই ফাবিহা বলল, তোমার এখন ঘর ছাড়ার প্রয়োজন নেই, এতে আরো বাজে পরিস্থিতি সৃষ্টি হবে। শাবাব বিরক্ত হয়ে পড়ল, তুমি কি প্রমাণ করতে চাইছো আমি বুঝতে পারছি না। লোকে যাই বলুক, তুমি তো কখনো শেষ হবে কান দাওনি। তাহলে আজ থেকে গেলে কেন, যেখানে আমরা দুজনই জানি আমাদের পথ আলাদা? ফাবিহা বলল, তুমি ভালো কথা বলেছ। সুস্থ হয়ে সবার সামনে বলে দিও আমার সাথে তুমি থাকতে চাও না, মানে ডিভোর্সের যে ব্যাপারটা, সেটার কারণেই আমার থেকে যাওয়া। শাবাবের চোখ স্থির হয়ে গেল। ফাবিহা নিজের ভালোটা ভেবেই এখানে থেকে গিয়েছে, সামান্য আবেগ থেকেও নয়। বলে দেবো, এখন শুয়ে পড়ো। ফাবিহা প্লেট নিয়ে চলে গেল। শাবাব কল দিল জ্যাঠার কাছে বাবার অবস্থা জানার জন্য। তিনি জানালেন ফিরোজ আলমের জ্ঞান এসেছে, একজন মহিলা হলে ভালো হয়। খুঁড়িয়ে খুঁড়িয়ে মায়ের ঘরে গিয়ে বাবার কথা জানালো। কেউ ঘুমায়নি। সুরাইয়া বললেন, কাল তাহলে আমি যাব। শাবাব বলল, তুমি অসুস্থ মানুষ, কিভাবে যাবে? সুরাইয়া বললেন, আমার স্বামী, আমি যতটা বুঝবো ততটা অন্য কেউ বুঝবে না। আমার ঠেকা বেশি। বাড়িতে তোর খালা আছে, তলি আছে। ফাবিহার কথা বলতে গিয়েও থেমে গেলেন, বললেন, তুই ঔষধ খেয়ে শুয়ে পড়। তুমিও ঘুমিয়ে পড়ো। শাবাব ঘরে এসে দেখলো ফাবিহা শুয়ে পড়েছে। তাকে দেখে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছো? মায়ের ঘরে। বাবার জ্ঞান ফিরেছে। আলহামদুলিল্লাহ। তুমি ওষুধ নিয়েছো? এখন নেব। ফাবিহা উঠতে নিতেই দেখলো শাবাব ঔষধ বের করে পানি হাতে নিয়েছে। ঔষধ খেয়ে শুয়ে পড়ল। দুজন বিছানার দুপাশে, একজনেরও চোখে ঘুম নেই। দুজনেই বুঝতে পারছে পাশের ব্যক্তি জেগে আছে। ফাবিহা বলল, আমার জীবনটা অন্যরকম হতে পারতো। শাবাবের পাশ থেকে জবাব এলো, কেমন? বাকি মেয়েদের মতোই। বিয়েটা না ভেঙে গেলে এখন সুন্দর একটা সংসার হতো। তোমার বিয়ে তো আমার জন্যই ভাঙলো। না, তারও আগে। তুমি যখন আমায় প্রেম প্রস্তাব দাও তখন আমার বিয়ে ঠিক ছিল কাজিনের সাথে। তারপর সে আরেকজনকে বিয়ে করে নিল। তোমাদের মাঝে কি সম্পর্ক ছিল? না, আমি তাকে পছন্দ করতাম। এখনো? না, আমি এখন আর কোনো কিছুর জন্য আক্ষেপ করি না। সে আমার ভাগ্যে ছিল না কখনো। তার ঘরে এখন নতুন সদস্য এসেছে। শাবাব বলল, ঘুমাও। এই বলেও দুজন কথা চালিয়ে গেল আরো কিছুক্ষণ। এটা তাদের ঠান্ডা মাথায় দ্বিতীয় আলাপ। হাতে ব্যথা পেয়ে ঘুম ছুটে গেল শাবাবের। ভোর রাতে ঠান্ডা বেড়ে যাওয়ায় জড়সড় হয়ে শুয়েছে ফাবিহা। গোটানো হাঁটুর নিচে শাবাবের ডান হাত পড়েছে। চোখ মুখ কুচকে হাত টান দিল। টিমটিমে আলোই ফাবিহাকে অবলোকন করলো। সেও আক্ষেপ করলো তাদের জীবন সুন্দর হতে পারত, নতুন সদস্য তাদের দুজনের ঘরেও আসতে পারত। সব অসম্ভব হয়েছে তা নিজেরই কারণে। যদি নিজের অতীতের কর্ম কথাগুলো ফিরিয়ে নেওয়া যেত, সেটা যতটা কঠিনই হোক সে ফিরিয়ে নিত। সকাল থেকে পেটে যন্ত্রণা হচ্ছে, সাজিদাকে জানায়নি হুরাইন। ব্যথা তেমন তীব্র নয়, তবুও ক্ষণে ক্ষণে চোখ মুখ মলিন হয়ে বিষিয়ে ওঠে। সাজিদা জহুরি নজরে পরখ করে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? পেট ব্যথা আম্মা। সাজিদা ধমকে উঠে বললেন, আমাকে জানাওনি কেন? পরে দোষারোপ করার জন্য? হুরাইন বলল, ব্যথা সহ্য করার মতো, সেজন্যই জানাইনি আম্মা। তুমি এসবের কি বুঝো? রক্তক্ষরণ হয়। না। যাও বোরকা পরো গিয়ে।
হুরাইন জিজ্ঞেস করলো, কেন আম্মা? ডাক্তারের কাছে যাব। কিন্তু আম্মা, সাজেদা বিরক্ত হয়ে বললেন, কথা বাড়িও না, সবসময় তুমি নিজের কথা উপরে রাখার চেষ্টা করো। হুরাইন মিনমিন করে বলল, আম্মা রান্না? রান্না বাকিটা নিশি এসে করে নেবে। রান্না শিশির পথে। নিশিরও আসার সময় হয়েছে, তাই সাজেদা তাড়া দিলেন হুরাইনকে। ঝটপট বোরকা পরে বেরিয়ে এসে শাশুড়িকেও তৈরি দেখল হুরাইন। ঘরে ঢুকলো নিশি, তাকে রান্না নামানোর কথা বলে হুরাইনকে নিয়ে বেরিয়ে গেলেন সাজেদা। দুজন সিএনজিতে উঠে বসলেন। তাসিনকে কল দিলেন তিনি। আসসালামু আলাইকুম মা, বলো। আমার বিকাশে কিছু টাকা পাঠা, হুরাইনকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। বিচলিত স্বর শোনা গেল তাসিনের। কি হয়েছে মা, সব ঠিক আছে? কোন ডাক্তারের কাছে নিচ্ছ? আমি আসছি। ধমক দিলেন সাজেদা। তোকে টাকা পাঠাতে বলেছি, টাকা পাঠা, বেশি বুঝিস না। হুরাইন পাশ থেকে মা ছেলের ফোনালাপ শুনে হাসছে মুখ টিপে। তাসিন নরম হয়ে এলো। পাঠাচ্ছি। কিছু দূর গিয়ে সিএনজি থেমে গেল। একজন ছেলে যাত্রী পেছনে হুরাইনের পাশে উঠতে নিল। সাজেদা বাধা দিলেন। আরে আপনি কোথায় উঠছেন? ড্রাইভারকে বললেন, আপনি লোক নিচ্ছেন কেন পেছনে? আমরা পুরো ভাড়া দেব। ড্রাইভার বললেন, আপনি তো বলেননি আগে। আমি ওঠার সময়ই বলেছি, আপনি খেয়াল করেননি? ড্রাইভার সামনে এগিয়ে গেল। হুরাইন স্বস্তির নিঃশ্বাস নিল। ডাক্তার দেখে রিপোর্টের জন্য বউ শাশুড়ি বসে রইল। তাসিন কয়েকবার কল দিয়ে খবর নিয়েছে। রিপোর্টে সব ঠিকঠাক আছে শুনে সাজেদা হাঁপ ছাড়লেন। যাওয়ার পথে হুরাইনকে জিজ্ঞেস করলেন, কিছু খেতে মন চায়? কি খাবে? কিছু খাবো না আম্মা। আরে বলো, এই সময় অনেক কিছুই খেতে মন চায়। হুরাইন কাছুমাচু করে বলল। চিপস খেতে মন চায় আম্মা। সাজেদা দ্বিরুক্তি না করে হুরাইনের জন্য অনেকগুলো চিপসের প্যাকেট কিনে নিলেন। সিএনজিতে উঠে বসতে হুরাইন বলল, আমার জায়গায় অন্য কেউ থাকলে আপনি বোধহয় তাকে খুব আদর করতেন, তাই না আম্মা? ফাবিহা আপু থাকলে হয়তো আরো বেশি আদর করতেন। সাজেদা চুপ হয়ে গেলেন। হুরাইন আবার বলল, আবার কি দোষ আম্মা? সাজেদা মুখ খুললেন। থমথমে গলায় বললেন, দোষ আমার কপালের। হুরাইন নিচু স্বরে বলল, আমি মরে গেলে আপনার ছেলে যখন আরেকটা বউ নিয়ে আসবে তাকে নিশ্চয় আদর করবেন, তার তো কোনো দোষ থাকবে না। আল্লাহ মাফ করুন, কি আবল তাবল কথা বলছো। মৃত্যু তো যে কোনো সময়ই হতে পারে আম্মা। গাড়িতে বেশি কথা বলা ভালো না, চুপচাপ বসে থাকো। হুরাইন চুপ করে গেল। সাজেদা যে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন সেটা টের পেয়েই ভালো লাগছে তার। এই যে তাকে নিয়ে আজ এতটা উদ্বিগ্নতা প্রকাশ করলেন। মায়া না থাকলে কি এতটুকু কেউ করে? বাড়ি আসতে নিশিকে গাল ফুলিয়ে থাকতে দেখা গেল। তার মেজাজ খারাপ হয়ে আছে। চুলার উপর রান্না বসানো ছিল, সেগুলো নামানো, রান্নাঘর পরিষ্কার, আরো কিছু কাজও তাকে করতে হয়েছে। সাজেদার সাথে কথা বলছে থমথমে গলায়। সাজেদা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কিছু না। বিয়ে দিলে কি করবি? তোর ভাবি কি তোর চেয়ে বড়? তারও তো বিয়ে হয়েছে, এটুকু কাজেই এত গাল ফোলানো। আমি এখন বিয়ে করছি না যে আমাকে সবকিছু শিখতে হবে। ধপধপ করে পা ফেলে চলে গেল সে। সাজেদা তাকিয়ে রইলেন কেবল। হুরাইন কয়েক প্যাকেট চিপস নিয়ে গেল নিশির জন্য। নিশি রাখলো না, বলল, আমি প্রেগনেন্ট না, আপনি খান। হুরাইনকে সে যেহেতু পছন্দ করে না, তার দেওয়া জিনিস নেবে কেন? হুরাইন চিপস নিয়ে শাশুড়ির ঘরে বসল। এক প্যাকেট খুলে শাশুড়ির দিকে বাড়িয়ে ধরে বলল, আম্মা খান। সাজেদা বললেন, তুমি খাও, আমি বাচ্চা না। হুরাইন বলল, শুধু বাচ্চাদেরই এসব খেতে ইচ্ছে করে, বড়দেরও তো খেতে ইচ্ছা করে, খেয়ে দেখুন। হুরাইনের জোড়াজুড়িতে সাজেদা চিপস মুখে দিলেন। ভালো লাগাই বললেন, বেশ ভালোই তো লাগছে। তারপর দুজনে খেতে খেতে কথাবার্তা বলল। বলতে বলতে সাজেদা হেসে উঠছেন। আগে এভাবে সাজেদা হুরাইনের সাথে কথা বলেনি। আজ মনে হচ্ছে দুজনের সম্পর্ক খুব সহজ। হুরাইনকে তাকিয়ে থাকতে দেখে থতমত খেয়ে হাসি বন্ধ করে ফেললেন সাজেদা। তাসিন অন্যান্য দিনের তুলনায় আজ একটু জলদি করে ফিরল। হুরাইন ইসলামিক বই পড়ছে। তাসিন হাত মুখ ধুয়ে পাশে বসে জিজ্ঞেস করল, এখন পেট ব্যথা করে?
বই চোখ রেখে হুরাইন জবাব দিল। না। ওষুধ নিয়েছো দুপুরে? হুম। বই রাখো, আমার দিকে তাকাও। হুরাইন বই রেখে তাসিনের দিকে তাকালো, পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল। তাকিয়েছি, কিছুই তো দেখতে পাচ্ছি না। তাসিন রগৌর করে বলল। কি দেখতে চাইছো? শার্ট খুলতে হবে? হুরাইন চোখ মুখ কুচকে বলল। মোটেই না। তাসিন পেছনে এসে বসলো। হুরাইনের ঘাড়ে ঠেকলো তার চিবুক। হুরাইনের হাত থেমে গেল, স্থির হয়ে গেল সে। মুহূর্তের মাঝে চুম্বকের স্পর্শের মতন ঠোঁটের ছোঁয়া লাগলো। সামান্য কেঁপে উঠল সে। তাসিন সরে আসলো দ্রুত। নিচে চোখ যেতে দেখতে পেল চিপসের প্যাকেট পড়ে আছে। প্যাকেট তুলতে তুলতে জিজ্ঞেস করলো। এগুলো কে ফেলেছে? হুরাইন জবাব দিল। আমি। এসব খাওয়া ভালো না, মুখের রুচি নষ্ট হয়। কে এনে দিয়েছে? হুরাইন নিষ্পাপ চাহনি দিয়ে বলল। আম্মা কিনে দিয়েছে। তাসিন অবিশ্বাস্য চোখে তাকালো, মাথা কাত করে চোখের ইশারায় জানতে চাইল। সত্যি? হুম। বাহ, শাশুড়িকে দেখছি ইমপ্রেস করে ফেলেছেন। হুরাইন ভাব নিয়ে বলল। আমার সাথে থাকলে কেউ আমাকে আদর না করে থাকতেই পারবে না। তাসিন হাসলো, দুষ্টু হেসে বলল। আমিও। হুরাইন লজ্জা পেয়ে কথা কাটানোর জন্য শাসনের সুরে বলল। আপনি পড়া শেষ করেছেন? তাসিন চোখ মুখ কুচকে বলল। প্লিজ ম্যাম, আমি এখন আপনার ছাত্র নই, এই মুহূর্তে আমি আপনার স্বামী। হুরাইন নাটকের সুরে বলল। ম্যামকে বিয়ে করতে লজ্জা হলো না? আমার তো শুনেই লজ্জা পাচ্ছে। তাসিন অবাক হয়ে ক্ষণিকের মাঝে হেসে বলল। আচ্ছা, লজ্জা হচ্ছে আপনার? আসলে ম্যাম এত সুন্দরী যে আমি বিয়ে না করে পারলামই না। এত সুন্দর করে পড়ান, আমার শুধু ম্যামের কণ্ঠ শুনে যেতে ইচ্ছে করে। আমার ম্যামও আবার একটু দুষ্টু আছেন, তিনি আবার যখন তখন চুমু টুমু দিয়ে বসেন, চেয়ে বসেন। হুরাইন অন্যদিকে ফিরে মুখ লুকিয়ে হাসছে। তাসিন বলল। এদিকে ফিরে হাসুন, আমিও একটু দেখি। হুরাইন হাসি বন্ধ করে মুখ কঠিন করে বলল। আজ জোহরের নামাজ পড়েছেন? জি, পড়েছি। কয়জন মেয়ের দিকে তাকিয়েছেন? তাসিন ভেবে বলল। তাকিয়েছি একজনের দিকে, আসলে বারবার চোখ চলে যায়। হুরাইনের হাসি খুশি চেহারায় আধার নামলো, চোখ মুখ শক্ত করে উঠে গেল। ট্রলি খুঁজে নিজের জামা কাপড় বের করছে, সে চলে যাবে বাপের বাড়ি। তাসিন বুকে তাড়াড়িয়ে দুই হাত গুজে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। হুরাইন দ্রুত হাত চালাচ্ছে, মুখের দিকে তাকানো যাচ্ছে না। ভয়ঙ্কর রেগে আছে, বোঝাই যাচ্ছে। যতক্ষণ না হুরাইনের জামা কাপড় গোছানো হলো ততক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল তাসিন। বোরকা হাতে নিতেই তাসিন শব্দ করে হেসে ফেলল। হাত থেমে গেল হুরাইনের। তাসিন মুখে হাত চেপে হাসি আড়াল করে বলল। নিজের বউয়ের দিকে তাকালেও যদি এভাবে কেউ রাগ করে, তাহলে আর কি করার আছে? এভাবেই আমার মতো নিরীহ পুরুষেরা অত্যাচারিত হচ্ছে। হুরাইনের রাগ কোথায় যেন পালালো। বোরকা রেখে জামা কাপড় সব আগের জায়গায় রাখতে যাচ্ছিল। তাসিন তাকে রাগানোর জন্য বলল। বোরখা পরছো না কেন? চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি, তুমি না চলে যাবে? চোখ পাকিয়ে তাকালো হুরাইন। তাসিন নির্দোষের মতন বলল। আশ্চর্য, আমি কি করলাম? হঠাৎ হুরাইন এসে তাকে জড়িয়ে ধরল। ভেবাচাকা খেয়ে গেল তাসিন। বইয়ের মতিগতি সে বুঝে উঠতে পারে না। মেয়েটা কখন কি করে বসে, মাত্রই তো চোখ রাঙালো, এখন আবার জড়িয়ে ধরেছে। ঘুমাতে গিয়ে বরফ শীতল হাত দুটো তাসিনের টি শার্টের ভেতর ঢুকিয়ে দিল হুরাইন। তাসিন নির্লিপ্ত রইল। ভ্রু কুচকে গেল হুরাইনের। সে তড়িৎ উঠে বসলো। গ্লাসের পানি হাতে ঢেলে হাত ভিজিয়ে আবার কম্বলের নিচে ঢুকলো। ঠান্ডা হাত দুটো আবারও টি শার্টের নিচে রাখতে গেলে তাসিন হাত ধরে ফেলল। হুরাইন এক হাত ছাড়িয়ে তাসিনের গলায় চেপে ধরল। শক্ত করে হাত দুটো নিজের গরম মুঠো নিয়ে হুরাইনকে বলল। ঘুমাও। হুরাইন মজা করে বলল। না ঘুমালে কি করবেন? আর একটা কি বিয়ে দিয়ে দেবেন? তাসিনের ধারালো নজর দেখে হুরাইন কম্বলের নিচে মুখ লুকিয়ে সরল হয়ে গেল। আর বিন্দুমাত্র নড়চড় করল না। তা দেখে মৃদু হাসল তাসিন। মনে মনে বলল, নিজের সাথেই আরেকবার বিয়ে দেব। সুরাইয়া হাসপাতালে যাচ্ছে, সাথে শাবাবও বাবাকে দেখার জন্য যাবার ইচ্ছে পোষণ করলো। সে এমনিতে খুঁড়িয়ে হাঁটে, হাত ভাঙা। সুরাইয়া বললেন,
তোর যাওয়ার দরকার নেই, নিয়াজ নিয়ে যাবে আমাকে। শাবাব বারণ শুনল না, জামা কাপড় হাতে নিতেই ফাবিহা বলল, সাবাব, আমিও আঙ্কেলকে দেখতে যাব তোমাদের সাথে। শাবাব ছোট করে বলল। চলো। ফাবিহাকে শাবাবের সাথে বের হতে দেখে শাবাবের খালা প্রশ্নাত্মক চোখে তাকালেন। শাবাব বলল, ফাবিহা আমাদের সাথে যাবে। শাবাবের খালা বললেন, এবার যদি সুমতি হয় তোর বউয়ের। ফাবিহা চুপ করে রইল। সকালে নাস্তা বানাতে গিয়েও মহিলা তাকে কথা শুনিয়েছেন, তখনও চুপ করেছিল। শাবাব খালাকে বলল, আমাদের দুজনের সিদ্ধান্ত ছিল এটা, আর এখন এসব কথা বাদ দাও খালা। বাড়ি থেকে বেরিয়ে ফাবিহাকে বলল, তুমি খালার কথায় কিছু মনে করো না, দুজনেই মেহমান, 2 দিন থেকে চলে যাবে। ফাবিহা বলল, সমস্যা নেই। তোমার কি হাঁটতে সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছে। শাবাব মুখী বলল। না, ঠিক আছি আমি। তারপর দুজনই নীরব রইল। শাবাব হুট করেই ডেকে উঠল, ফাবিহা। ফাবিহা চোখ তুলে তাকালেও শাবাব চোখে চোখ রাখতে পারল না। সামনের দিকে তাকিয়ে থেকেই বলল, আমাকে ক্ষমা করে দিও, এই অনুরোধটা রেখো। ফাবিহা কিছুই বলল না, সবার সাথে গাড়িতে চড়ে বসল। শাবাব দীর্ঘশ্বাস ছাড়ল। সুরাইয়াকে হাসপাতালে রেখে ফিরোজ আলমকে দেখে ফাবিহা আর শাবাব বাড়ির পথে রওনা হলো। ফাবিহা বলল, সাবাব, একটা প্রশ্ন করি? করো। ধরো আজ থেকে 20-25 বছর পর তোমার মেয়েকে প্রতিনিয়ত কোনো ছেলে উত্ত্যক্ত করছে। মেয়েটা শান্তিতে চলাফেরা করতে পারছে না। যতটা নীচ ব্যবহার করা যায় ততটাই নীচ ব্যবহার তোমার মেয়ের সাথে করছে। ছেলেটা পরবর্তীতে তোমার মেয়ের কাছে ক্ষমা চাইলো। তুমি বাবা হিসেবে মেয়েকে কি পরামর্শ দেবে? শাবাব থমকে গেল, জবাব দিতে পারল না। সে কখনোই মেয়েকে বলতো না ক্ষমা করে দিতে, বরং ছেলেটার বুকে বন্দুক ঠেকিয়ে ধরত। ফাবিহা জবাব চাইল। সাবাব। শাবাব অস্থির গলায় বলল, আমি কখনোই তাকে ক্ষমা করার পরামর্শ দিতাম না। ফাবিহা হাসল, বলল, তাহলে ভেবে দেখো, আমিও তো ভুক্তভোগী। আমি কিভাবে ক্ষমা করে দিই বলো? আমি এসব কালো অধ্যায় জীবন থেকে মুছে ফেলতে চাই, ভুলে যেতে চাই সব, নিজের জীবন গুছিয়ে নিতে চাই, কিন্তু কেউ আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। সমাজ, তোমার দেওয়া আঘাত, ভার্সিটি গেলে সুমন, আমি শান্তি পাই না শাবাব। নিজেকে মানসিক রোগী মনে হয়। আমি কিভাবে বেঁচে আছি আমি জানি। ফাবিহার চোখে পানি টলমল করছে। তার চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না শাবাব। তীব্র অপরাধ বোধ, লজ্জায় দৃষ্টি বার নত হয়ে আসে। ফাবিহার জায়গায় নিজেকে বসিয়ে দেখলে মনে হয় সে ক্ষমার অযোগ্য। দুজনের আর কথা হলো না। খানিকক্ষণ পর ফাবিহা কিছু মনে পড়ার মতন করে বলল, আমার জামা কিনতে হবে, তোমাদের বাড়িতে আমার কোনো জামা কাপড় নেই। শাবাব ওকে নিয়ে গাড়ি থেকে নেমে গেল। ফাবিহা 2টো জামা কিনে নিল। শাবাব দাম দিতে গেলে ফাবিহা বাধা দিল, আমার কাছে টাকা আছে, তোমার দিতে হবে না। নিজেই দাম চুকিয়ে আগে আগে বেরিয়ে গেল। শাবাব ধীর পায়ে এগিয়ে এলো পেছন পেছন। নিশিকে কয়েকবার খেতে ডাকলো হুরাইন। আসছি বলেও বসে রইল সে। সাজেদা বিরক্ত হয়ে নিজেই মেয়ের ঘরের দিকে গেলেন। কম্বলের নিচে মাথা মুড়ে শুয়ে আছে নিশি। নড়াচড়া উপর দিয়ে টের পেলেন সাজেদা। চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎই কম্বল সরিয়ে ফেললেন। অনাকাঙ্ক্ষিত কিছু দেখে চোখ চড়ক গাছ তার। থরফরিয়ে উঠল নিশি। কানে হেডফোন থাকায় কার উপস্থিতি টের পায়নি। হাত পা থরথর করে কাঁপছে। কষিয়ে মেয়ের গালে চড় বসিয়ে দিলেন সাজেদা। লজ্জায় কিছু বলার মতন মুখ রইল না নিশির। সাজেদা অসম্ভব রেগেছেন। আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে দাঁতে দাঁত পিষে বললেন, তোর খাওয়া বন্ধ, এই চোখ দুটো আমাকে আর দেখাবি না। সবাই সন্দেহ করবেন বলে সাজেদা চলে গেলেন দ্রুত। তাসিনের বাবা জিজ্ঞেস করলেন, কোথায় নিশি? সাজেদা বললেন, ও এখন খাবে না, তোমরা খেয়ে উঠে যাও। তাসিন বলল, সময়ের খাবার সময়ে খাবে না, খাবে কখন? এই জন্যই তো এমন শুকিয়ে যাচ্ছে দিন দিন। সাজেদা স্বাভাবিকভাবে বললেন, যখন খিদে পাবে তখন খাবে, তোরা খা। তাসিনের বাবা বললেন, মেয়েটা এখন কথা শুনতে চায় না, বৌমা কতবার ডাকলো। দুপুর থেকে সাজেদাকে চিন্তিত দেখাচ্ছে। হুরাইন আসর নামাজ পড়ে শাশুড়ির ঘরে গেল। কেমন থম মেরে বসে আছেন তিনি। কিছু নিয়ে দুশ্চিন্তা করছেন মনে হচ্ছে। চিন্তায় এতটাই মশগুল যে হুরাইনের উপস্থিতি টেরই পেলেন না। হুরাইন ডাকল,
আম্মা, সাজেদা সাড়া দিলেন না। ফের ডাকলো হুরায়ন। আম্মা শুনছেন? ঘোর কাটার মতন চমকে জবাব দিলেন সাজেদা। হুম। আসরের নামাজ পড়েছেন? না, এই তো পড়বো। সময় চলে যাচ্ছে, নামাজ পড়ে ফেলুন। যাচ্ছি। বলে সাজেদা উঁচু করতে গেলেন। জায়নামাজে দাঁড়িয়ে আসর নামাজ পড়ে নিলেন। হুরায়ন জিজ্ঞেস করলো, আপনি কি কিছু নিয়ে চিন্তিত আম্মা? হুরায়ন বুঝলো সাজেদা কিছু বলতে চাইছে না, তাই সে আর ঘাটালো না। সাজেদা এক এক করে সব হিসাব করতে লাগলেন। 6 মাস যাবৎ নিশি যতক্ষণ বাড়ি থাকে নিজেকে ঘর বন্দি করে রাখে। দিন দিন তার শরীরের অবনতি হচ্ছে, কিছু বললেই চলে। আমি মোটি হয়ে যাচ্ছি, তাই ডায়েট করছি। অথচ তার খাবার তালিকায় কোনো পরিবর্তন নেই। এভাবে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। ছেলে মেয়েদের কিছু প্রাইভেসি থাকে বলে এতটা স্বাধীনতাও তাদের দেওয়া উচিত নয়। একজন সচেতন অভিভাবক হিসেবে মাঝে মাঝে সব কিছুতে খোঁজ নেওয়া উচিত। প্রাইভেসির নাম করে সে এমন কিছু করছে কিনা, এমন কিছু দেখছে কিনা তাতে নজর রাখা উচিত। নিশি ঘর থেকে বের হয়নি দুপুর থেকে, কান্নাকাটি করে ভয়ে বসে রইল ঘরে। রাতে তাসিনের বাবা ঘরে এলে সাজেদা বললেন, মেয়ের জন্য পাত্র দেখো। হঠাৎ কিছু হয়েছে? হ্যাঁ, মেয়ের বিয়ের বয়স হয়েছে। মেয়ের বিয়ের বয়স হয়েছে তা তো আমি দেখেছি। তুমি আর নিশি তো দ্রুত বিয়ে দেওয়ার পক্ষে না, তাহলে হঠাৎ কেন তুমি ওর বিয়ের কথা বলছো? নিশ্চয়ই কিছু হয়েছে। কি হবে, মেয়ে বড় হয়েছে, বিয়ে দেবে। তাসিনের বাবা শান্ত গলায় বললেন, দেখো সাজেদা, আমি কিন্তু ওর বাবা। সবকিছু একটা কারণ আছে, আর কারণ না জেনেই আমি কেন মেয়েকে বিয়ে দেব বলো আমাকে? ছেলে ঘটিত ব্যাপার। সাজেদা নরম স্বরে বললেন, না, তবে এমন কিছু যা তোমায় আমি বলতে পারবো না। শুধু বলবো মেয়েকে বিয়ে দিয়ে দাও। এই মুহূর্তে এটাই সমাধান। তাসিনের বাবা বিরক্ত হয়ে বললেন, তুমি সমস্যার কথা বললে তো আমরা অন্য সমাধানও খুঁজে বের করতে পারবো। না, তুমি জানলেও আমার সাথে একমত হবে। আমার কথা বোঝার চেষ্টা করো। সাজেদার করুণ চাহনি দেখে তাসিনের বাবা কিছুটা স্থির হলেন। অনেক রকম পরিস্থিতির কথা বিবেচনা করেই বললেন, আচ্ছা, ঘুমাও। 3 দিনের মাথায় নিশির জন্য সম্বন্ধ আসলো। নিয়ে এলেন জনাব আজাদ, পাত্র একজন আলিম। তাসিনের বাবা সাজেদার সাথে কথা বলার পর দিনই জনাব আজাদকে বলেন একটা ভালো ধার্মিক ছেলের সন্ধান দিতে। পাত্র হাতেই ছিল, সেও বিয়ের জন্য উপযুক্ত পাত্রী খুঁজছে, তাই দ্রুতই দেখাশোনা। তাসিন বা সাজেদার আপত্তি নেই। তাসিনও মনে মনে এটাই ভাবছিল, বিয়ে দিলে হয়তো চাপে পড়ে হলেও নিশির চলাফেরায় পরিবর্তন আসবে। আগে তার চোখে এটা স্বাভাবিক চলাফেরা হলেও এখন স্বাভাবিক মনে হয় না। তার চোখেরও পরিবর্তন এসেছে। দুই পক্ষের পরিবার সম্পর্কে তারা খোঁজখবর নিয়ে পাত্রী দেখার কাজ এগিয়েছেন। হুরায়নকে যেভাবে তার দাদির উপস্থিতিতে তাসিন দেখেছিল ঠিক তেমনই তাসিনের উপস্থিতিতে নিশিকে এক নজর দেখেছে পাত্র। সে জানিয়েছে তার নিশিকে পছন্দ হয়েছে। পাত্রপক্ষ চলে যাবার পরই নিশি ঘরে এসে কান্নাকাটি জুড়ে দিল। সে কিছুতে এই ছেলেকে বিয়ে করবে না। ছেলের লম্বা লম্বা দাঁড়িয়ে তার পছন্দ না। তাছাড়া এই পরিবারে বিয়ে হয়ে গেলে সে বন্দী হয়ে যাবে। সাজেদা শাসিয়ে বললেন, চুপ, তোকে এমন পরিবারে পাঠালে তারাই ঠিক করতে পারবেন। নিশি নিজের ক্ষোভ ঢাললো হুরায়নের উপর। ভাবির কথা ধরেই এসব করছো, তাই না? আমি বুঝি না কেন করছো এসব। কার পাল্লায় পড়েছো তুমি? আমাকে শেখাতে হবে না, আমি দেখছি তো তোমার পরিবর্তন। বন্ধ ঘরে নিচু স্বরে মেয়েকে শাসাচ্ছেন সাজেদা। তোর লজ্জা করছে না কথা বলতে? আমি কারো কথা কেন ধরতে যাব? আমার বিবেক নেই? কোন পরিস্থিতিতে কি করতে হয় আমি জানি না? সাজেদা বেরিয়ে এলেন। হুরায়ন বলল, আম্মা, একটা কথা বলি। সাজেদা মেয়ের ব্যাপার নিয়ে রেগে আছেন, তাই ঝাড়ি দিয়ে বললেন। বলো। হুরায়ন মৃদু স্বরে বলল, আপু দেখলাম কান্নাকাটি করছেন, ওনার মতামত নেওয়া উচিত। সাজেদা বললেন, তোমার বিয়ের সময় তোমার মত ছিল? হুরায়ন অকপটে বলল, কিছুটা শঙ্কিত ছিলাম আমি, তবে আব্বুর সিদ্ধান্ত বলে অমত করিনি। আব্বু কখনো আমাদের জন্য ভুল সিদ্ধান্ত নেননি। সাজেদা এবার শান্ত স্বরে বললেন, কোনো বাবা মাই সন্তানের খারাপ চায় না। ও কখনো ধার্মিক ছেলে বিয়ের জন্য রাজি হবে না, আর ওর পছন্দ মতো বিয়ে হলেও আরো স্বাধীনতা পেয়ে যাবে। আশা করি তুমি আর এই বিষয়ে কথা বলবে না। হুরায়ন মাথা নাড়ল। তার বলার সে বলেছে,
বাকি তাদের মেয়ের জীবনের সিদ্ধান্ত কি নেবে না নেবে তা তাদের ব্যাপার। হুরাইন কুরআন তেলাওয়াত করছে, পাশে একটা কায়দা নিয়ে বসে আছে তাসিন। অর্ধেক পর্যন্ত কায়দা তার শেষ, কায়দার সাথে সাথে মদ্য গুন্নাহ শিখছে সমান তালে। নিজের পড়া শেষে করে তাসিনের পড়া ধরল হুরাইন। ইকফার হরফ এবং গুনহা বলুন। তাসিন 15টা ইকফার হরফ বলতে পারলেও গুন্নাহ ভুল করলো। হুরাইন চোখ মুখ শক্ত করে একটা চাহনি দিল। তাসিন চোখের পলক ঝাপটালো ঘন ঘন। হুরাইন কঠিন স্বরে বলল, এখন ভালোভাবে শিখে আমাকে পড়া দেবেন, নয়তো রাতে নিচে ঘুমাবেন, কম্বলও পারবেন না। তাসিনের অবস্থা ছলো ছলো নয়নে। মনে মনে বলল, আরে হুজুরের কাছে পড়লেই তো লাভ ছিল, পড়া না পারলে পেছনে 2টা বেড দিয়ে বসিয়ে দিতেন, এমন শাস্তি পেতে হতো না। হুরাইন আরেকবার হুঁশিয়ারি দিয়ে বলল। কি হলো? তাসিন আমতা আমতা করে বলল। কেমন শাস্তি? হুরাইন বলল, শাস্তি কি কম হয়ে গিয়েছে? আচ্ছা ঠিক আছে, শুধু আজ নয়, 1 সপ্তাহ আপনি নিচে ঘুমাবেন কম্বল ছাড়া। তাসিন কথা না বাড়িয়ে পড়ায় মন দিল। বিছানা, কম্বল, বউ 3টাই তার চাই। হুরাইন মাঝে মাঝে জহুরি নজরে দেখছে তাসিন অন্যদিকে তাকিয়ে আছে কিনা। আজ চলে যাবে ফাবিহা, তাই যাওয়ার আগে ফিরোজ আলমকে একবার দেখে যেতে হাসপাতালে চলে গেল। তিনি কেবল তাকিয়ে আছেন, কথা বলার মতন অবস্থা এখনো তৈরি হয়নি। সুরাইয়া আবারও মুখ ভাঁড় করেছেন। আতার রহমান হাসপাতালে এলেন মেয়েকে নিয়ে যেতে। শাবাব এখান থেকে বাড়ি চলে যাবে। সুরাইয়ার কাছে গিয়ে ফাবিহা বলল, আম্মা আমি যাচ্ছি। সুরাইয়ার মুখ ফিরিয়ে নিল। ফাবিহা দীর্ঘশ্বাস ছাড়ল। শাবাব আতার রহমানকে একা পেয়ে মাথা নিচু করে নিল, হাতে জোর করে বলল, আমাকে ক্ষমা করে দেবেন আঙ্কেল, আমি জানি আমি ক্ষমার অযোগ্য, আপনার সাথেও খুব খারাপ ব্যবহার করেছি। আতার রহমান বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে নিজেকে পরিবর্তন করো। ফাবিহা শাবাবের পাশে এসে দাঁড়ালো, নিচু স্বরে বলল, বলো শাবাব, কি? আমাদের কি কথা হয়েছিল? সুস্থ হলে কি করবে মনে নেই? শাবাব অসহায় চোখে তাকালো ফাবিহার দিকে। ফাবিহা অপেক্ষায় আছে শাবাবের মুখে সে কথাটা শোনার জন্য। শ্বাস টেনে নিজেকে প্রস্তুত করলো শাবাব। যন্ত্রণা হচ্ছে বুকে। অনেকক্ষণ পর হয়ে যাওয়ার পরও শাবাব সাড়া দিচ্ছে না দেখে ফাবিহা বলল, তুমি কি বলবে না? শাবাব এগিয়ে গেল সামনে। দুজনের বাবা আর সুরাইয়াকে উপস্থিত রেখে সে রুদ্ধ শ্বাসে বলে ফেলল, হ্যাঁ, আমি ফাবিয়াকে মুক্ত করে দিলাম। সকলে বিস্ফোরিত চোখে তাকালো। এতদিন তবু একটা সুযোগ ছিল। শাবাব এটা কি করে বলল? শাবাব এটা কি করে ফেলল? ফাবিহা ছাড়া সকলেরই চোখ মুখের রং পরিবর্তন হয়ে গিয়েছে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে শাবাব বেরিয়ে গেল। পেছন পেছন ফাবিহাও গেল। চোখের পানি আড়াল করার আগেই 2 ফোঁটা ঝরে পড়ল। ফাবিহা নজর এড়ালো না, সে স্তব্ধ হয়ে দেখছে। শাবাবের চোখে পানি এসে আশা করেনি। তাদের তো হাসি খুশি সংসার ছিল না, বলতে গেলে সংসারই হয়নি। তার উপস্থিতি টের পেয়ে শাবাব দ্রুত শার্টের হাতায় চোখ মুছে নিল। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসায় সহজেই ফাবিহা তাকে ধরে ফেলতে পারল, তবে অস্বস্তিতে ফেলতে চাইল না বলে কাদার কথা জিজ্ঞেস করল না। বলল, ধন্যবাদ শাবাব, ভালো থেকো, পারলে একজন ভালো মানুষ হয়ে যেও। শাবাব কেবল চেয়েই রইল। ফাবিহা বিদায় নিল। আসছি। উল্টো পথে বাবার কাছে ফিরে গেল ফাবিহা। শাবাব পেছন থেকে দাঁড়িয়ে উপলব্ধি করলো এই দুনিয়াটাই মরিচিকা। বাবার সাথে বাড়ি যাচ্ছে ফাবিহা। সে একটা সম্পর্ক থেকে মুক্তি পেল, তবু কোথাও একটা ফাঁকা ফাঁকা লাগছে। জীবনে এত কিছু ঘটে যাওয়াতে বোধহয় জীবন নিয়ে এই অতৃপ্তি। হাসপাতাল থেকে বাড়ি গিয়ে ঘরে ঢুকলো শাবাব। আর দরজা খুলল না। একের পর এক সিগারেট ধরাচ্ছে। ফ্লোরে সিগারেটের উচ্ছিষ্ট ছড়িয়ে ছিটিয়ে আছে। একবার ফাবিহা যে পাশে ঘুমাতো, বিছানার সে পাশে তাকালো, তারপর তাচ্ছিল্য ভরে হাসলো। চোখ দুটো লাল হয়ে আছে। খালার তুলি অনেকবার ডেকে গিয়েছে খাওয়ার জন্য। শাবাব বিরক্ত করতে না করলো। ফাবিহা শাবাবের বাড়ি থেকে ফিরেছে কাল। আজই ভার্সিটি গেল। সুমনকে এখন আর তার নজরে পড়ছে না। কেবল আজ না, গত 1 মাস যাবতীয় সুমন তার পথে আর আসছে না। স্বস্তি পেল সে। আর এসব ভালো লাগছে না। পাড়ায় শান্তি নেই, ভার্সিটিতেও নেই, কোথাও শান্তি পাচ্ছে না। একদিন গিয়ে খালার সাথে দেখা করে আসবে। নিশিকে ফোন করলো ফাবিহা। কথার এক পর্যায়ে জানতে পারলো নিশির বিয়ে, কিন্তু কিছুতেই এত তাড়াতাড়ি বিয়ের কারণ জানতে পারলো না ফাবিহা। নিশি বলল ফ্যামিলি জোর করে বিয়ে দিচ্ছে। ফাবিহা ঠিক করলো অন্যদিন না, ক্লাস শেষেই আজই খালার বাড়ি যাবে। হলেও তাই। সাজেদা আসবাবপত্রের ধুলো ময়লা পরিষ্কার করছে। পেছন থেকে শুনতে পেল, খালা কেমন আছো?
সাজেদা ফাবিহাকে দেখে একটু অবাক হল। নিশির কাছে শুনেছিল তার বিয়ে হয়ে গিয়েছে, বিয়ের পর এভাবে আসবে তিনি ভাবতে পারেননি। হেসে বললেন,